देहि देवी नमोस्तुते। দেবী সতীর বাম পায়ের গোড়ালি কিন্তু এখানে এসে পতিত হয়েছিল। কারণ মায়ের প্রসাদে শোল মাছ রান্না কিন্তু বাধ্যতামূলক। লোকমুখে শুনলাম যে এই গাছ নাকি কোনোদিনও শুকোয় না বা কোনোদিনও এই গাছের ক্ষয়ক্ষতি হয় না। রাজবাড়ি কিন্তু প্রায় ভগ্নপ্রায় দশা। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমাদের গন্তব্যস্থল হলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক। এই একদিনের ভ্রমণে আমরা দর্শন করব ৫১ সতীপীঠের একটি ঐতিহাসিক শক্তিপীঠ বর্গভীমা মায়ের মন্দির, একটি সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু জিউর মন্দির এবং শেষে ভ্রমণ করব তমলুক রাজবাড়ি এবং তার ভগ্নাদেশ অবস্থা। কলকাতা থেকে এই তমলুক শহরে পৌঁছাতে অনেক ট্রেন আছে, আর বাসে গেলে নন্দকুমারে নেমে তারপর সেখান থেকে তমলুক পৌঁছাতে হবে। তবে ট্রেনে যাওয়াটাই বেশি কমফোর্টেবল এবং সময় অনেক বাঁচায়। সকালের দিকে ৫:৪০-এ হাওড়া হলদিয়া লোকালে উঠে সকাল ৮:১৮-তে আপনারা তমলুকে পৌঁছে যেতে পারেন। আমরা সকাল ৬:৪৫-এর 12857 দীঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে ৮:২০ নাগাদ তমলুকে পৌঁছে গেছিলাম। ভাড়া পড়েছিল ওই ১০০ টাকা জনপ্রতি। পরবর্তী হলদিয়া লোকাল সকাল ৯:২০-তে ছেড়ে সকাল ১১:১৯-এ তমলুক পৌঁছায়। লোকাল ট্রেনের ভাড়া ২৫ টাকা করে। বন্ধুরা, আমরা তমলুক স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। নেমে কিন্তু আমরা একটু পেছন দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ২ নম্বর থেকে কিন্তু ফুটব্রিজ দিয়ে আমরা ১ নম্বরে চলে এলাম। ১ নম্বর দিয়ে আমাদের যেতে হবে। বন্ধুরা, তমলুক স্টেশনের বাইরে থেকে অসংখ্য টোটো কিন্তু দাঁড়িয়ে থাকে। ওই টোটোতে কথা বললে, আমরা কথা বলে দেখলাম যে বর্গভীমা মন্দির যাব, তো ২০ টাকা করে ভাড়া বললেন। রাস্তা কিন্তু খুব সুন্দর এখানে। ডালা 10 পিসের কাছাকাছি হবে। ডালা তাহলে ৫০ টাকা ১০০ টাকা 50 না, 60 টাকা 80 টাকা 100 টাকা সব দাম বেড়ে গেছে। কেউ দাম বাড়েনি। হ্যাঁ অবশ্যই 50 টাকায় জিতে থেকে এলাম। 50 টাকা তো আপনি শুধু ধূপসিটি মিষ্টি পাবেন। কেন পাবেন? আপনারা পাবেন। আপনি বলুন এরকম সাজিয়ে নেবেন। হ্যাঁ, এখানে জুতো রাখার জায়গা রয়েছে, আর এখানে অসংখ্য ডালার দোকান রয়েছে। আপনারা ডালা এখান থেকেও নিয়ে নিতে পারেন। আচ্ছা, মন্দিরের প্রবেশের মুখেই রয়েছে বাঁদিকে এই যে ভূতনাথ মন্দির। এইদিকে ঢুকে সামনে রয়েছে পঞ্চমুখী হনুমান। এই পঞ্চমুখী হনুমান, ভূতনাথ, বাবা ভূতনাথ। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে মন্দিরে। প্রবেশ করেই রয়েছে সামনে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন, আর এদিকে পুজো দেওয়ার লাইন। এখানে কি নামগোত্র লিখতে হয়? আচ্ছা, নামগোত্র লিখে প্রসাদে দিয়ে দিতে হবে। আচ্ছা, নমো বিষ্ণু নমো মহিষাগ্নি মহামারী চামুণ্ডী মুন্ডমারী আয়ু আরোগ্য বিজয় দেহি দেবী নমোস্তুতে। শনিবার তো গেটের সামনে থেকে লাইন পড়েছে একদম। তো একটু লাইন তো, শনিবার মায়ের মন্দিরে, এটা তো শক্তিপীঠ, তো লাইন তো হবেই। এই দিকে লাইন পড়ে, দেখুন লাইনটা একবার দেখে নিন বন্ধুরা। ওই দেখুন ওই লাইন, ওইখান দিয়ে ঘুরে তারপরে এইদিকে গর্ভগৃহ, এখানে আমরা যাবো। প্রচুর লাইন আজকে। বন্ধুরা, আমাদের এই ভারতীয় উপমহাদেশে যে মায়ের ৫১টি দেবী সতীর যে ৫১টি পীঠ রয়েছে, তা কিন্তু
একবারে আপনাদের বলা প্রায় অসম্ভব। তো আজকে সেই রকমই একটি 51 ফিটের একটি পিঠে আমরা এসেছি। প্রায় 1150 বছরের পুরানো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে এই বর্গ ভীমা মন্দির কিন্তু প্রাচীন একটি ঐতিহাসিক শক্তিপীঠ। ধারণা করা হয় ময়ূর রাজবংশের শাসনামলে এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। বাংলার পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী হলেন বর্গভীমা বা ভীমকালী মাতা। ইনি হলেন কালী, মতান্তরে উগ্রতারা। এখানে দেবী হলেন কপালিনী ও ভৈরব হলেন সর্বানন্দ। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ একত্রে প্রদান করেন, তাই তো তিনি বর্গভীমা। সুদর্শন চক্র যখন দেবী সতীর দেহ খণ্ডিত করার সময় দেবী সতীর বাম পায়ের গোড়ালি কিন্তু এখানে এসে পতিত হয়েছিল, তাই এটি একটি 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম। এদিকে রয়েছে বর্গভীমা মাতার পুণ্য কুণ্ড, এই একটা কুণ্ড পুকুর। অধিকাংশ শক্তিপীঠ মন্দিরগুলির মতো এখানেও কিন্তু মাকে প্রসাদ হিসেবে নিরামিষ রান্না দেওয়া হয় না। এই অন্নভোগ খেতে চাইলে কিন্তু এই শোল মাছ দিয়ে এখানে অন্নভোগ হয় 120 টাকা করে কুপনের। এই যে এখানে ভোগের কুপন কাটা যায় আর এইখানে এই স্পেসটাতে খাওয়ানো হয়। আপনারা যেমনটা দেখলেন যে এখানে যে ভোগের কুপন দেওয়ার ব্যবস্থা রয়েছে, 120 টাকা করে কুপনের মূল্য। এখানে মায়ের যে ভোগ রান্না হয় তা কিন্তু স্পেশাল, কারণ মায়ের প্রসাদে শোল মাছ রান্না কিন্তু বাধ্যতামূলক। মাকে শোল মাছ দিয়েই কিন্তু মায়ের প্রসাদ তৈরি হয়। যে ভোগ রান্না হয় তা কিন্তু দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়। বহু ঐতিহাসিকদের মতে এই মন্দির পূর্বে বৌদ্ধ মন্দির ছিল। পূর্ব ভারতে হিন্দু ধর্মের পুনরুত্থানের সাথে সাথে শক্তি আরাধকদের পৃষ্ঠপোষকতায় এটি হিন্দু মন্দিরে রূপান্তর হয়েছে। রাজা বল্লাল সেনের আমলে এই মন্দির কিন্তু নির্মাণ হয়েছিল। মন্দিরটির উচ্চতা প্রায় 60 ফুট। মন্দিরটি মূল মন্দির, জগমোহন, যজ্ঞ মন্দির এবং নাট মন্দির এই 4টি অংশে বিভক্ত। এখানে দুর্গাপূজা, বাংলা নববর্ষ এবং কালী পুজোয় বিশাল উৎসব উদযাপন করা হয়। এই সময় কিন্তু প্রচুর ভক্তের কিন্তু সমাগম এখানে দেখা যায়। এছাড়াও বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এইসব বাঙালি অনুষ্ঠান এই মন্দিরে মহা সমারোহে উদযাপিত হয়। খুব বেশিক্ষণ লাগলো না কিন্তু মন্দিরের লাইনে আমরা চলে এলাম একদম কাছে। ওইখান দিয়ে প্রবেশ করব, একদম মন্দিরের গেটের সামনে চলে এসেছি আমরা। এই যে এখান দিয়ে প্রবেশ করব, শুধু পুজো দেওয়ার লাইন কিন্তু। অনেক বিপ্লবীরা এখানে কিন্তু এই মন্দিরে, এই বর্গভীমা মন্দিরে শপথ নিয়েছিলেন ভারতকে ব্রিটিশ মুক্ত করার। ক্ষুদিরাম বসু কিন্তু এখানে পূজা করতে আসতেন। প্রাচীন ইতিহাস ও প্রচলিত জনশ্রুতি থেকে জানা যায়, একসময় এক হিন্দু বিদ্বেষী আক্রমণকারী কালা পাহাড় এই বর্গভীমা মন্দির ধ্বংস করতে এসে তিনি নিজেই মায়ের পদতলে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। মূর্তি বিদ্বেষী কালা পাহাড় এই বর্গভীমা মন্দিরের বিগ্রহ ও মন্দির ধ্বংস করতে চেয়েও এসে তিনি ব্যর্থ হয়েছিলেন। সেই মূর্তি আজও তমলুকের এই বিখ্যাত মন্দিরে আরতির আলোকে প্রতি সন্ধ্যায় দীপ্ত হয়ে ওঠে। আর এখানে কি সিঁদুর দেয়, আবার সিঁদুর নিয়েও যায়। বন্ধুরা, বর্গভীমা মন্দির থেকে 5-7 মিনিট হাঁটা পথে চলে এলাম এই সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এই মন্দিরের তোরণ
তো আমরা প্রবেশ করব মন্দিরে। মন্দিরে একটু ভেতর দিকে যেতে হবে, ভেতরে আরেকটি তোরণ রয়েছে। এই মন্দির দর্শনের টাইম হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা। এই প্রবেশ করলাম মন্দিরের ভেতর। প্রবেশ করেই সামনেই রয়েছে একটি সুন্দর রাসমঞ্চ, একদম ডান দিকেই রয়েছে এখানে এই যে নবগ্রহ মন্দির, আর বাঁদিকে রয়েছে এই যে মহাবীর বজরংবলী মন্দির দেখুন। তারপরে রয়েছে ওখানে গণেশ মন্দির, এখানে গোপেশ্বর মহাদেব মন্দির, এখানে রয়েছে তার পাশেই শ্রী শ্রী কাত্যায়নী যোগমায়া দুর্গা মন্দির। দেখুন খুব সুন্দর লাগছে মূর্তিটি। তারপর এখানে দেখছি কিছু স্মৃতিসৌধ রয়েছে। আর এই মন্দিরের ওই যে সমগ্র যে এই যে পার্টিশন যে দেয়াল, সেই দেয়াল জুড়ে রয়েছে কিন্তু সব বৈষ্ণব লীলা, জগন্নাথ দেবের লীলা থেকে শুরু করে শ্রীকৃষ্ণের লীলা, সমস্ত কিছু কিন্তু এখানে চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে। আমরা মন্দিরে আরেকটু দিকে সামনের দিকে এগিয়ে যাব। এখানে রয়েছে শ্রী বাসুদেব ঘোষ ঠাকুরের ভজনস্থলীয় সমাধি। মন্দিরের গেটের সামনে এই যে গাছটি দেখছেন, বকুল গাছটি, দেখুন গাছটি কি সুন্দর বেদি দিয়ে ঘেরা রয়েছে। এই যে 500 বছরের অধিক সুপ্রাচীন দিবাসিদ্ধ বকুল বৃক্ষ। এই বকুল গাছ এখানকার লোকমুখে শুনলাম যে এই গাছ নাকি কোনোদিনও শুকোয় না বা কোনোদিনও এই গাছের ক্ষয়ক্ষতি হয় না। এই এত বছর এত প্রাচীন গাছ কিন্তু এখনও ভালো রয়েছে। এই গাছের নিচে রয়েছে বাসুদেব ঘোষ নামক একজন সাধকের সমাধি। ইনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত। ওনার ভক্তির মাধ্যমে ওনার ভক্তি এতটাই ছিল যে মহাপ্রভু কিন্তু এখানে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। তো সেই কারণে এই জায়গাটাকে খুব পবিত্র বলে মনে করা হয়। সামনের দিকে আরেকটু এগিয়ে গেলে কিন্তু এই গৌরাঙ্গ মহাপ্রভু জিউর মন্দিরের আরেকটি দরজা আমরা দেখতে পাচ্ছি। এর ভেতর থেকে প্রবেশ করতে হবে আবার। 150 100 আর 50 মানে কখন থেকে দেওয়া হবে, শুরু হবে? 1টা থেকে ভোগ দেওয়া শুরু হবে। এই মহাপ্রসাদ। এখানে মন্দির সংস্কারের জন্য কিন্তু দর্শনার্থীদের কাছ থেকে কিছু দানের অনুরোধ রাখা রয়েছে। খুবই সুন্দর কিন্তু মন্দিরটি দেখুন। এটা সংকীর্তন মঞ্চ, আর সামনেটা এত সুন্দর, এই যে ফাঁকা জায়গাটা, এখানে কিন্তু হরিনামের জায়গা। এবার আমরা নাট মন্দিরে চলে এসেছি। ওই প্রভু বসে আছেন ওখানে, অসাধারণ লাগছে দেখতে। দেখুন এইভাবেই আমি দেখাতে পারবো, কারণ গ্রিল দেওয়া রয়েছে, তো দেখলেই যেন মনটা জড়িয়ে যায়। ঠিক এনার পাশেই রয়েছেন বিশাল আকৃতির কাঠের শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর বাম পাশে রয়েছে ওই গুরুদেব এবং জগন্নাথের এখানে মূর্তি। নাট মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। এই যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন দর্শন মহোৎসব, এগুলো জানতে চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে। নাট মন্দিরের সমগ্র দেয়াল জুড়ে রয়েছে এখানে এই যে শ্রীকৃষ্ণের জন্ম, শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সব লীলা এখানে কিন্তু চিত্রাঙ্কনের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে রয়েছে শ্রী শ্রী
গৌরকুণ্ড বা ব্রহ্মকুণ্ড। শ্রী চৈতন্য মহাপ্রভু এই পুষ্করিণীতে স্নান করেছিলেন। এই পুষ্করিণীতে স্নান করলে সকল পাপ দূর হয়ে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই পুষ্করিণীতে স্নান বা পবিত্র জল স্পর্শ করে মন্দিরে শ্রী মধুসূদন নামক গোপাল বিগ্রহ ও মহাপ্রভু দর্শন করলে মোক্ষ লাভ হয়। বন্ধুরা, ওই যে মহাপ্রভুর মন্দিরটা আমরা ভ্রমণ করলাম, মহাপ্রভুর মন্দির থেকে কিন্তু আরও 5-7 মিনিট 5 থেকে 6 মিনিট হেঁটে এলে পড়বে তমলুক থানা। তো তমলুক থানার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে এই তমলুক প্রাচীন যে রাজবাড়ি সেইটা। তো আমরা এখানে এসেছি, এখন রাজবাড়ির সম্বন্ধে আপনাদের আরও বিস্তারিত যতটা আমার জানা সেটা আমি বলবো। আগে রাজবাড়িতে প্রবেশ করা যাক। এই হচ্ছে রাজবাড়ির গেট, আমরা প্রবেশ করছি গেট দিয়ে। এই রাজবাড়ি কিন্তু তমলুক রাজবংশ বা তাম্রলিপ্ত রাজবংশের একটি ঐতিহাসিক রাজপরিবার এখানে বসবাস করতেন। লৌকিক প্রচলিত জনপ্রিয় গল্প থেকে জানা যায় এই রাজবাড়িটি রাজা ময়ূরধ্বজের সাথে সম্পর্কিত। সেই মহাভারতকালের রাজা ময়ূরধ্বজের পুত্র তাম্রধ্বজ। এই তাম্রধ্বজের মানে তামার পতাকা রাজা। সাথে ওই সময় তাম্র খনিজ সম্পদের প্রাচুর্যতার কারণে এই নগরীর নামকরণ হয়েছে তাম্রলিপ্ত। এই রাজবাড়ি কিন্তু প্রায় ভগ্নপ্রায় দশা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার লোকেরা কিন্তু এখানে এখন কাজে এসেছেন। বন্ধুরা, এর কন্ডিশন কিন্তু খুবই খারাপ। এই দেখুন, এইভাবে সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। সবই সাপোর্ট দিয়ে রাখা, এই যে রিনোভেশনের কাজ চলছে। বন্ধুরা, এই বর্গভীমা মন্দির থেকে 2-3 পা হেঁটে আসলাম। তো দুপুরে লাঞ্চ করার জন্য একটা সুন্দর হোটেল পেলাম, যে হোটেলের নাম হচ্ছে চিন্তামণি হোটেল চিন্তামণি। এখানে কিন্তু খাবার খুব সুন্দর, সুস্বাদু খাবার আমরা খেয়েছি। তো এই হোটেলে আপনারা খেয়ে নিতে পারেন। এখানে মাছ ভাত পড়েছে আমাদের 110 টাকা মিল সিস্টেমে, যত ইচ্ছা ভাত নিতে পারে। তরকারিগুলো অসাধারণ ছিল, মাছটাও খুব ভালো ছিল, আর ভাতের কোয়ান্টিটি আপনি যতটা খাবেন ততটাই দিয়েছে। আপনারা কিন্তু চাইলে একদিনে এই বর্গভীমা মন্দির দর্শন করতে পারেন। এখানে 51 সতীপীঠের বিখ্যাত পীঠ, এবং অবশ্যই কিন্তু উইকেন্ড এবং মঙ্গলবার আর যে উৎসবগুলো বলেছিলাম সেগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, নইলে কিন্তু মন্দিরে প্রচুর ভিড় হয়। আমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি এই ভ্রমণটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি এই তমলুক স্টেশনে। তো 3:47-এর যে হলদিয়া হাওড়া লোকাল রয়েছে সেই ট্রেনটি কিন্তু আমরা এই তমলুক স্টেশন থেকে ধরে আমরা হাওড়া চলে যাব। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে।